যে মানুষটির মৃত্যুতে বাঙালি জাতির হৃদয় শোকে উদ্বেলিত হয়েছিল, সেই মানুষটি শোক, তাপ, জ্বালা যন্ত্রণার মধ্যেও কিভাবে নিজের মনকে স্থির রাখতেন ভাবলে আশ্চর্য লাগে। ভেতর অথবা বাইরের আঘাতে রবীন্দ্রনাথের মন কখনো এতটা বিক্ষিপ্ত হয়নি, যা তাঁর সৃজনশীলতাকে ব্যাহত করেছে। স্বজাতির গালমন্দ, সাংসারিক ঝামেলা, অর্থকষ্ট, ঋণের দায় আর পরমাত্মীয়ের বিয়োগ কবির মনকে ভারাক্রান্ত করত বটে, কিন্তু সেই ভার নিশ্চুপে কখন তিনি নামিয়ে রাখতেন তার খুব ঘনিষ্ঠরাও তা টের পেত না। শোকোচ্ছ্বাস বলে কিছুর অস্তিত্ব ছিল না মানুষটার জীবনে। শোকে পাথর বলতে যা বোঝায়, রবীন্দ্রনাথ কখনো তা হননি। অথচ শোক সাগরে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি কবির জীবনে তৈরি হয়েছিল অনেকবার। মায়ের যখন মৃত্যু হয়, রবীন্দ্রনাথ 14 বছরের কিশোর। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মায়ের সঙ্গে সন্তানদের যোগাযোগ কেমন ছিল, সেই চিত্র জীবন স্মৃতিতে লিখে গেছেন গুরুদেব। ছোটবেলায় মাকে নিবিড়ভাবে না পাওয়ার দুঃখ সারা জীবন বয়ে বেরিয়েছেন কবি। পরিণত বয়সে আক্ষেপ করে তিনি লিখেছেন, মা যে কি জিনিস তা জানলুম কই আর। শৈশব কৈশোরে মায়ের সঙ্গে নিবিড় যোগাযোগের সুযোগ হয়ে ওঠেনি, তাই মায়ের অকাল ও আকস্মিক মৃত্যুতে কিশোর রবির মনে হঠাৎ যে শোক অনুভূত হয়েছিল তা দূর হতে সময় নেয়নি। জীবন স্মৃতিতে ঘটনাটিকে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন এইভাবে, জীবনে প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। যে মৃত্যু শোক রবীন্দ্রনাথের জীবনে স্থায়ী প্রভাব ফেলে তা এসেছিল কবির 24 বছর বয়সে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী, যাকে রবি নতুন বৌঠান বলে ডাকতেন। মাতৃহীন রবির জীবনে নিঃসন্তান কাদম্বরী দেবী কোন বহুমাত্রিক স্থানটি নিয়েছিলেন তা নানা পরিপ্রেক্ষিতে একাধিকবার বলেছেন রবীন্দ্রনাথ। কবিগুরু লিখেছেন, বাংলাদেশে বৌদি সম্পর্কটি বড় মধুর, এমনটি আর কোনো দেশে নেই। মনে পড়ে আমার নতুন বৌঠানের কথা, খুব ভালোবাসতাম তাকে, তিনিও খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সঙ্গে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন। আমার সকল আবদারের ওই একটাই স্থান ছিল নতুন বৌঠান। কত আবদার করেছি, কত যত্ন ও ভালোবাসা পেয়েছি। রবির বয়স যখন মাত্র 7 বছর, তখন নববধূ রূপে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রবেশ 9 বছরের বালিকা কাদম্বরীর। পুতুল খেলার সঙ্গী থেকে আবদারের জায়গা এবং তা ছাড়িয়ে সাহিত্য জীবনের প্রথম প্রভাতে প্রেরণার অন্যতম উৎস নতুন বৌঠানের অপঘাতে আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল রবীন্দ্রনাথকে। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। 41 বছর বয়সে পত্নী বিয়োগ। 1902-এর 23শে নভেম্বর রাতে মৃণালিনী দেবী যখন দেহ রাখলেন, তখন তার বয়স মাত্র 29। স্ত্রীর অন্তিম মুহূর্ত আসন্ন বুঝতে পেরে পুত্র রথিকে পুরনো বাড়ির তেতলায় পাঠিয়ে দিয়ে জোড়াসাঁকোর নতুন বাড়ির ছাদে নিজে সারা রাত পায়চারি করেন রবীন্দ্রনাথ। ভোর রাতে চলে গেলেন মৃণালিনী। দুপুরে শেষকৃত্য শেষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা ফিরে যান। শূন্য গৃহে রথীন্দ্রনাথকে ডেকে স্ত্রীর চটি জোড়া হাতে দিয়ে কবি বলেন, এটা তোর কাছে রেখে দিস, তোকে দিলুম। ভেতরের শোক, তাপ, জ্বালা কখনো সোচ্চারে বাইরে প্রকাশ করেননি রবীন্দ্রনাথ। স্ত্রীর মৃত্যুর বছর না ঘুরতেই যক্ষায় ভুগে কন্যা রেণুকার মৃত্যু মাত্র 13 বছর বয়সে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রায় নিত্য যাতায়াত। রবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্যালাপের ফাঁকে বন্ধুর অসুস্থ কন্যাকে দেখতে ভুলতেন না রামেন্দ্র সুন্দর। সেপ্টেম্বরের একদিন বিকেলে রবীন্দ্রনাথের সঙ্গে গল্প করতে করতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জানতে চান রেণুকা কেমন আছে। নিষ্কম্প কণ্ঠে রবীন্দ্রনাথ জবাব দেন, আজ সকালে সে মারা গেছে। বন্ধুর মুখের দিকে তাকিয়ে নিজেই স্থানুবৎ হয়ে যান রামেন্দ্র সুন্দর। এরপর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নেমে সোজা প্রস্থান করেন তিনি। কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মধ্যে রবীন্দ্রনাথের ছায়া দেখতে পেতেন কবির ঘনিষ্ঠরা। কনিষ্ঠ পুত্রকে খুব ভালোবাসতেন কবি। বন্ধুদের সঙ্গে মুঙ্গের ভ্রমণে গিয়ে 1907-এর 23শে নভেম্বর কলেরায় মৃত্যু হলো তার।
ছেলের অসুস্থতার খবর পেয়ে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে মুঙ্গেরে ছুটে যান রবীন্দ্রনাথ। প্রিয় পুত্রের মৃত্যুর মুহূর্তে পাশের ঘরে রবীন্দ্রনাথ ধ্যানমগ্ন। শেষকৃত্য সেরে ফিরে আসেন বোলপুরে। 12 বছরের কনিষ্ঠ পুত্রের মৃত্যুতে তার অন্তরাত্মার অনুভূতি কেমন হয়েছিল অনেক বছর পরে পুত্র শোকাতুর কন্যা মীরাকে চিঠিতে বর্ণনা করেছিলেন গুরুদেব। সমী যে রাত্রে গেল, তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন হয়ে না যায়। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি। যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। সমীর মৃত্যুর পরে পরে কাদম্বিনী দত্তকে একটি পত্রে কবি লিখেছিলেন, ঈশ্বর আমাকে বেদনা দিয়াছেন, কিন্তু তিনি তো আমাকে পরিত্যাগ করেন নাই। তিনি হরণও করিয়াছেন, পূরণও করিবেন। আমি শোক করিব না, আমার জন্য শোক করিও না। 1918 16 সেপ্টেম্বর বড় মেয়ে মাধুরীলতাকে হারান রবীন্দ্রনাথ। কবি ডাকতেন বেলা। বেলা কলকাতায় মৃত্যু শয্যায়, শান্তিনিকেতনে কর্মযজ্ঞে ব্যস্ত গুরুদেব। পুত্র রথিকে লিখছেন, জানি বেলার যাবার সময় হয়েছে। আমি গিয়ে তার মুখের দিকে তাকাতে পারি এমন শক্তি আমার নেই। এখানে জীবন মৃত্যুর উপরে মনকে রাখতে পারি, কিন্তু কলকাতায় সে আশ্রয় নেই। আমি এইখান থেকে বেলার জন্য যাত্রাকালের কল্যাণ কামনা করছি। জানি আমার আর কিছু করার নেই। রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা, মৃত্যু দর্শন কেমন ছিল 1932 7 আগস্ট দৌহিত্র নীতীন্দ্রনাথের মৃত্যুর পর মীরাকে লেখা পত্রেই তার নিদর্শন মেলে। পুত্র শোকাতুর কন্যাকে কবি লিখেছেন, যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্ব সত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। তেমনি নিতুর চলে যাওয়ার কথা যখন শুনলুম, তখন অনেক দিন ধরে বারবার করে বলেছি, আর তো আমার কোনো কর্তব্য নেই, কেবল কামনা করতে পারি যে এর পরে যে বিরাটের মধ্যে তার গতি, সেখানে কল্যাণ হোক। আমরা বুঝতে পারি ধারাবাহিক মৃত্যু শোক, বিরহ বেদনা, শত যাতনাতেও অচঞ্চল অবিচল রবি ঠাকুর কেন জীবন দেবতার উদ্দেশ্যে বলতে পারেন, এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয় মোর তীব্র দহন জানো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।